উদরপিণ্ডি কিভাবে বুধর ঘাড়ে পড়লো সেটা জানতে হলে একটু ইতিহাসের চর্চা করতে হবে। প্রথমত বলি, এটি প্রবাদ নয়, এটি প্রবচন। এর রচয়িতা নূলপঞ্চানন। তিনি অষ্টাদশ শতাব্দীর লোক ছিলেন। তিনি একজন ঘটক ছিলেন এবং তিনি কুলীন ব্রাহ্মণদের ঘটকালি করে বেড়াতেন, অর্থাৎ ছেলে মেয়েদের বিবাহের সম্বন্ধ নির্ণয় করতেন। তিনি লিখছেন, পণ্ডিতের বুধ খ্যাতি নজ্জমূলা জনশ্রুতি উদর পিণ্ডি পড়ে বুধর গাড়ে। পণ্ডিত মাত্রেই তার বুধ অর্থাৎ বুদ্ধি বা বুধ গ্রহ, তার খ্যাতি থাকবে, এটি জ্যোতিষশাস্ত্র মতে সঠিক। সুতরাং পণ্ডিতের বুধ খ্যাতি থাকবে, এই লাইনটি আমরা বাদ দিলাম। নজ্জমূলা জনশ্রুতি, নজ্জমূলা একটি প্রাচীন বাংলা, এর অর্থ যার কিছু মূল্য আছে, এরকম একটি জনশ্রুতি। কি সেই জনশ্রুতি? উদর পিণ্ডি পড়ে বুধর ঘাড়ে। অর্থাৎ নূলপঞ্চানন তিনি একটি জনশ্রুতির উপরে আশ্রয় করে লিখছেন উদর পিণ্ডি পড়ে বুধর ঘাড়ে। এখন এই জনশ্রুতির পিছনে ইতিহাসটি কি, এটি জানতে গেলে আরো প্রায় 600 বৎসর পিছিয়ে যেতে হবে, অর্থাৎ বল্লাল সেনের সময়ে পৌঁছে যেতে হবে। আপনারা জানেন বল্লাল সেন তিনি বেশ কিছু ব্রাহ্মণদের কৌলিন্যের মর্যাদা দিয়েছিলেন। এই কৌলিন্যের মর্যাদা পেয়েছিলেন একজন, তিনি ছিলেন উৎসাহ মুখোপাধ্যায়। বলতে অসুবিধা নেই, এই উৎসাহ মুখোপাধ্যায় এই মুখুজ্জ মশাইয়ের ঊর্ধ্বতন 24তম পুরুষ এবং শ্রীহর্ষ যিনি মুখোপাধ্যায়দের আদি পুরুষ, তার 14তম অধস্তন পুরুষ। তো উৎসাহ মুখোপাধ্যায় তো বল্লাল সেনের কাছ থেকে কৌলিন্যের মর্যাদা পেয়েছিলেন। সমাজে তার বিরাট সুনাম ছিল, কিন্তু সুনামের পাশাপাশি একটি কুৎসাও ছিল। সেটি ভয়ঙ্কর কুৎসা। কুৎসাটি এরকম যে উৎসাহ মুখোপাধ্যায়ের কোনো এক পত্নী, যিনি যোগেশ্বর পণ্ডিত নামে কারো সঙ্গে অবৈধ প্রণয়ে লিপ্ত ছিলেন এবং সেই অবৈধ প্রণয়ের পরিণতিতে দৈবকীনন্দন নামে এক সন্তানের জন্ম হয়েছিল। এখন মুখোপাধ্যায়দের একটি বংশলতিকা আমার কাছে আছে, যাতে উৎসাহ মুখোপাধ্যায়ের দেখা যাচ্ছে 13টি পুত্র। এই 13টি পুত্রের মধ্যে দৈবকীনন্দনের নাম নেই। এ থেকে অনুমান করা যায় কাহিনীটি যদি ধরে নি নজ্জমূলা, অর্থাৎ কিছু সত্যতা আছে, তাহলে সেই উৎসাহ মুখোপাধ্যায় সেই দৈবকীনন্দনকে তার পুত্র হিসাবে স্বীকার করেননি। এখন কালের নিয়মে সেই যোগেশ পণ্ডিত, তার মৃত্যু হয় এবং পরবর্তীতে উৎসাহ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। এই উৎসাহ মুখোপাধ্যায়ের ডাক নাম ছিল উদো বা উদো মুখটি। উৎসাহ মুখোপাধ্যায়ের 13টি পুত্র, তারা তার পিতা শ্রাদ্ধ করে, কিন্তু ওই যে দৈবকীনন্দন, যাকে তার মা শিখিয়েছিল উৎসাহ মুখোপাধ্যায় তোমার বাবা, তিনি পৃথকভাবে উৎসাহ মুখোপাধ্যায় শ্রাদ্ধের ব্যবস্থা করেন এবং শ্রাদ্ধে পিণ্ডদানের ব্যবস্থা করেন। এই সময় সে সময়কার পণ্ডিতদের মধ্যে একটা প্রশ্ন উঠেছিল যে তুমি যে উদর পিণ্ডি দিচ্ছ তা তো উদর কাছে পৌঁছাচ্ছে না, কারণ তোমার পিতা তো অন্য একজন, উদর পিণ্ডি তো অন্য কারো কাছে পৌঁছে যাচ্ছে। এই হলো উদর পিণ্ডি বুধর ঘাড়ে পৌঁছানোর উৎস। এখন প্রশ্ন, এর 600 বৎসর পরে নূলপঞ্চাননের কি প্রয়োজন হলো এই কবিতা লেখার উদর পিণ্ডি বুধর ঘাড়ে? মজাটা এইখানে যে বল্লাল সেন কৌলিন্য নামের যে বিষবৃক্ষের বীজটি পুঁতেছিলেন, 600 বৎসর পরে নূলপঞ্চাননের সময় সেইটি মহিরুহ আকার ধারণ করেছিল, কৌলিন্য প্রথার কদর্য রূপ চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। তার ফলশ্রুতি হচ্ছে নূলপঞ্চাননের এই কবিতা। নূলপঞ্চানন একা নন, এরকম অনেক ঘটক ছিলেন, এড়ু মিশ্র, হরি মিশ্র, এই সমস্ত অনেক নাম পাওয়া যায়। তারা এইরকম কবিতা রচনা করতেন। কেন করতেন? সমাজটা এমন একটা পচা গলা জায়গায় পৌঁছেছিল যে কৌলিন্যের মর্যাদা রাখতে গেলে কন্যাকে 8 বছর 10 বছরের মধ্যে পাত্রস্থ করতে হবে, আর সঠিক ঘরে পাত্রস্থ করতে হবে। আর এই সঠিক ঘরের সন্ধান দেবে এই নূলপঞ্চাননের মতো লোকেরা। তাদের হাতে পায়ে ধরতে হবে, একটি কুলীন পাত্র জোগাড় করে দাও। কন্যার পিতা যদি কোনো একটি পাত্র ঠিক করে নূলপঞ্চাননের কাছে যায়, নূলপঞ্চানন তার বই খুলে একটি কবিতা ওড়ে দেবে, উদর পিণ্ডি বুধর ঘাড়ে মার্কা। কবিতা পড়ে বলে দেবে তুমি যে পাত্র ঠিক করেছ তার 8ম পুরুষ
শুঁড়িখানায় মদ খেতে গিয়ে ধরা পড়েছিল, তুমি এই বংশের ছেলের হাতে মেয়েকে দিয়ে তোমার কৌলিন্য খোয়াতে চাও? অগত্যা উপায় একটি অষ্টম বর্ষীয়া বালিকার সঙ্গে 80 বৎসরের অন্তর্জলি যাত্রার বৃদ্ধের বিবাহ। বিয়ে হতো, অষ্টমঙ্গলা পার না হতে বৈধব্যের খবর আসতো, মাথা মুড়িয়ে পাঠিয়ে দেওয়া হতো সেই কন্যাকে কাশিতে। তারপর ধর্ম সাধনা নয়, যৌবনের তাগিদে কাশীর পতিতালয়ে নাম লেখাতো সেই ব্রাহ্মণ বালিকা। এই ছিল সেদিনকার সমাজ। আর এই নূল পঞ্চানন মার্কা লোকের পাল্লায় পড়ে দৈবকীনন্দনের যারা বংশধর, তারা বাধ্য হতো কুল ত্যাগ করতে, ধর্ম ত্যাগ করতে। বখতিয়ার খিলজির তরবারির অত্যাচারে বাংলা মুসলমান হয়নি, বাংলা মুসলমান হয়েছে এই সমস্ত নূল পঞ্চাননের মতন লোকেদের হাত ধরে। আজকে আমরা উদরপিণ্ডি বুধর ঘাড়ে প্রবাদ দিয়ে বলি, একের দোষ অন্যের ঘাড়ে চাপানো, কিন্তু এর উৎস আপনাদের বলে দিলাম। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল, একটু সেন্টিমেন্টালও হয়ে পড়েছিলাম। যাই হোক, ভিডিওটি ভালো খারাপ কি লাগলো আমি জানি না, আমার মনের কথা খুলে বললাম। ভালো লাগা মন্দ লাগা তার জন্য রইল আপনাদের কমেন্ট বক্স। নমস্কার।